প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টেলিভিশন ও মিলেনিয়াম টেলিভিশন ইউএসএ বলার কথা বলবো অনুষ্ঠানে। দর্শক, বলার কথা বলবো এই অনুষ্ঠানে আমরা সাম্প্রতিক নানা ঘটনার আলোচনা শুনি, বিশ্লেষণ শুনি। আজকে আমরা বিষয় নির্ধারণ করেছি রাজনৈতিক প্রসঙ্গ, দেশের রাজনৈতিক পরিস্থিতি কোন পথে, এই শিরোনামে। এবং আজকে এই বিষয়ে আলোকপাত করবার জন্য আমাদের আমন্ত্রিত দুজন অতিথি অনলাইনে সংযুক্ত থাকছেন আলোচনার শুরুতে। চলুন তাদের সাথে পরিচয় করে দিই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনাব মনিরুল ইসলাম রবি, বিএনপির নেতা। আরো রয়েছেন জনাব বুলবুল আহমেদ, কলামিস্ট ও রাজনীতি বিশ্লেষক। দর্শক, আজকের আলোচনা জুড়ে আপনারাও আমাদের সাথে থাকুন। আপনাদের মন্তব্যর ঘরে আপনাদের মন্তব্য করুন, কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করুন। সেই প্রশ্ন নিয়ে আমরা অতিথিদের সাথে আসবো, তাদের জবাব চাইবো। আসতে চাই আলোচকদের কাছে। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? জি। প্রথমে আসবো মনিরুল ইসলাম রবি ভাই, আপনার কাছে। অনেকদিন বিরতিতে আপনাকে পেয়েছি। আপনি মনে আছে যতটা সংযুক্ত হয়েছিলেন, অর্থাৎ শেখ হাসিনার সরকারের পতনের আগে, একেবারেই শুরুর দিকে। অনেকদিন পর আপনাকে পেয়েছি, এই জন্য বিশেষভাবে ধন্যবাদ। একটি পরিস্থিতি পাল্টে গিয়েছে সেই সময় আপনি যে বক্তব্য দিয়েছেন। আজকে 5ই নভেম্বর 3 মাস পূর্ণ হলো শেখ হাসিনার সরকারের পতনের। আমরা দেখছি যে একটি নতুন সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে অনির্বাচিত সরকার হলেও তা অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করছে। এই সরকারকে গণ অভ্যুত্থান এবং বিপ্লবের উদ্ভূত সরকার বলা হচ্ছে এবং জনগণের আশা আকাঙ্ক্ষার পরিপূরক এই সরকার কাজ করবে বলে সে অঙ্গীকার নিয়ে ক্ষমতায় এসেছে। সরকারের সামনে প্রধান যে কাজটি বরাবর আলোচিত হয়েছে সেটা হচ্ছে যে সংস্কার করতে চায়। কারণ আমরা একই রকম রাজনৈতিক পরিস্থিতি বা একই রকম ফেসিবাদী নিয়মের মধ্যে আবার যেতে চাই না। কিন্তু রাজনৈতিক দলগুলো বিএনপি সহ এখন নির্বাচনের কথা বেশি বলছে, যে দ্রুতই নির্বাচন দিয়ে দেওয়া হোক, এবং সেক্ষেত্রে সরকারের উপর এক ধরনের স্নায়বিক চাপ তৈরি করছে। আজকেও আমরা দেখেছি যে মির্জা আব্বাস তিনি খুব গুরুত্বপূর্ণ একটি বক্তব্য দিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় সেটি ভাইরাল হয়েছে। তার মূল কথা হচ্ছে তিনি বলছেন যে বাবার আগে যদি কোনো ছেলে হাঁটে সেটা ভালো ছেলের লক্ষণ নয়, সেটা ভালো নয়। এবং এই সরকারের সংস্কার এবং সংবিধান সংশোধনের প্রশ্ন তিনি বলছেন যে সংবিধান সংশোধন করার দায়িত্ব সরকারের নয়, নির্বাচন একটি করার কথা বলেই সরকার ক্ষমতায় এসে দ্রুত নির্বাচনের দাবি তিনি করেছেন। আরো কিছু সরকারের সমালোচনা করেছেন। আমরা দেখছি যে রাষ্ট্রপতির পদত্যাগের এক ধরনের দাবি ছিল। ঠিক এই মুহূর্তে আমরা দেখছি সংখ্যালঘুরা বড় বড় জমায়েত করছে তাদের 8 দফা দাবিতে। আমরা বিভিন্ন অর্থনৈতিক পরিস্থিতির দিকে যদি তাকাই, যে সেখানে ব্যবসায়ীরা বিনিয়োগের কথা বলছে, তাদের বিনিয়োগ নেই। বিশেষ করে মার্কেট বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অনেক বেশি পরিমাণ, সেটি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ বলবার চেষ্টা করছে যে আগের আমলে ভালো ছিলাম। সবকিছু নিয়ে একটু কথা বলতে চাই। মনিরুল ইসলাম রবি ভাই, আপনি কিভাবে দেখছেন আসলে রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আপনার বিশ্লেষণে? এক্সকিউজ মি, ধন্যবাদ। মিলেনিয়াম টিভির বিজ্ঞ সঞ্চালক, আমার খুব কাছের মানুষ, প্রিয় মানুষ, আমার সাথে আমার সহ আলোচক এবং যারা দেশে প্রবাসে আমাদেরকে দেখছেন শুনছেন, সকলকে আমার দলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। এবং আপনাদেরকে অনুরোধ করব, যারা আমাদের সাথে আছেন অবিরাম থাকবেন, লাইক এবং কমেন্টস করবেন। আজকে আমরা যদিও বিজয়ের কথা বলি, তবুও দুঃখ পরাক্রান্ত মনেই আমাকে বলতে হবে, সেদিন আমাদের ছাত্ররা প্রাণ দিয়েছিল, জনতা প্রাণ দিয়েছিল। প্রায় 25,000-এর অধিক ছাত্র জনতা যারা পঙ্গু হয়ে গিয়েছেন, বিকলাঙ্গ হয়ে গিয়েছেন, চোখ হারিয়েছেন, হাত হারিয়েছেন, পা হারিয়েছেন। এমনি একটা মহাসমুদ্রের গর্জন আর আর্তনাতে এই 5 তারিখেই স্বৈর শাসক গণহত্যাকারী শেখ হাসিনা পালিয়ে যেতে গিয়েছিল এই দেশ থেকে। আজকে আমি সাইদ, মুগ্ধ, ওয়াসিমদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি, যারা আজকে দুর্বিষহ জীবন যাপন করছেন। আমাদের সেই বন্ধুরা, ছাত্ররা, তাদের সকলের প্রতি সমবেদনা জানাচ্ছি। আজকে যে কথাটা খান সাহেব আপনি বলছেন,
আমরা আগে ভালো ছিলাম, একটা গল্প শুনে। আপনি তো জানেন যে আমি এই ধরনের কথা বলে অভ্যস্ত। না, আমি গল্পটা বলছি হলো না যে আগে ভালো ছিলাম, মানে প্রচার মাধ্যমে, সামাজিক আমরা মাধ্যমে আগে এই ধরনের ভালো ছিলাম। বক্তব্য নো বাজার নো দ্রব্যমূল্যের আমি এটা প্রেক্ষিতে বলি কেউ নাই। কেউ বলছেন। না না, আমি এটা বলছি যে আমরা আগে ভালো ছিলাম। গল্পটা হলো যখন ইংরেজরা আমাদের দেশের স্বাধীনতা দিল, চলে যেতেছে, তাদের তো হাজার হাজার কায় কর্মচারী ছিল ইংরেজদের। এই মনে করেন যেন আপনার নায়েব, পেয়াদা, গোমস্তা, ওদের অফিসিয়াল স্টাফ ছিল না, শত শত হাজার হাজার। তখন তারা লর্ডের সামনে যায় দাঁড়াইছে, মাউন্টেন ব্যাটনের সামনে, যে তোমরা তো চলে যাবে তোমাদের দেশে ব্রিটিশ, কিন্তু ওই স্বাধীনতাকামীরা তো আমাদেরকে মেরে ফেলবে, আমরা কোথায় যাব, আমরা কিভাবে পালাবো, আমরা তো এতদিন 200 বছর তোমাদের সেবা করছি, বংশ পরম্পরা। তখন বলছে যে ঠিক আছে, তো ওরা এটা লর্ড সভাতে চিন্তা ভাবনা করলো, কি হয়েছে যে ওই যে নায়েব বা গোমস্তা এদেরকে 500 বিঘা, 1000 বিঘা, 2000 বিঘা করে পাট্টা জমিদারি দিয়ে গেল, জাগার জমিদারি দিয়ে গেল। হুম। তা এখন যারা নাকি তাদেরকে মারতে যাবে, ওই জায়গার জমিদার তো সে পাট্টা তো তার নামে, তো ওইগুলি চাষবাস করে তো আমাদের বাচ্চা ছাড়া খায়। তখন তারা কি করলো, বিপ্লবীরা ঠান্ডা হয়ে গেল। তখন ওই লোক তো হলো মূর্খ, ওই যে বাবুরা যখন বাথরুমে যাইতো সে বদনা নিয়ে আগাই দিত, তো ওর মতো লোক মনে করেন 5000 বিঘা জমিদারি পেয়ে ফেলেছে, সে তো অত্যাচার শুরু করে দিল। তখন জমিদার গিন্নি যে, সেও অশিক্ষিত, তবে কিছুটা মনুষ্যত্ব আছে, সে তার একটা ছেলে, সে কলকাতায় তার রেখে ছেলেরা লেখাপড়া করেছে, করাইয়া ছেলেরে বলছে যে তোর বাবার নামে অনেক বদনাম, তোর বাবা প্রজাদের উপর অত্যাচার করে, নির্যাতন করে, বাবা তুই এই দুঃখটা আমার গুছাই দিবি, তোর আমি এই জন্য লেখাপড়া করাইছি। তো ছেলেরা লেখাপড়া করে যখন সে অনার্স মাস্টার্স করছে, তখন বাড়িতে আসছে পর, তখন গিন্নিমা রাত্রেবেলায় বৈশা চাবি টাবি সবকিছু ছেলেরে বুঝাই দিচ্ছে, আর বলছে যে তোর বাবার নামে যে বদনামটা আছে বাবা, তুই এই বদনামটা গুছাই দিবি। কিছুদিন পরে দেখে ওই জমিদার গিন্নি চিলাকোটায় বসে থাকে, ওই জনগণ ঠেলা গাড়িতে করে, গরু গাড়িতে করে, টমটমে করে ওই তাদের রাজ্য ছেড়ে চলে যেতেছে। তখন জমিদার গিন্নি নাইব রেডাইকে বললো যে দেখো তো ওরা কি জন্য যায়, আমার কাছে নিয়ে আসো, জমিদারি তো আমার নামে, আমার ছেলের নামে না, তারা যাবে কেন প্রজারা? তখন ওই প্রজা করে তখন ডাইকে নিয়ে আসছে রাজবাড়িতে। তো জমিদার গিন্নি ওদের জিজ্ঞাসা করতেছে তোমরা কেন যাও? কয় জমিদার গিন্নি বলা যাবে না, বললে গর্দান যাবে, আগের রাজাই ভালো ছিল। জমিদার গিন্নি বলা যাবে না, গর্দান যাবে, আগের রাজাই ভালো ছিল। আজকে যারা এই কথা বলেন তাদের উদ্দেশ্যে আমি বলছি, আগের রাজা হলো ঘর দুয়ার সবকিছু ট্যাক্স খাজনা না দিতে পারলে নিয়ে আসতো, গরু ছাগল নিয়ে আসতো। পরের রাজা যায়া এমন অবস্থা সৃষ্টি করছে যে এরা প্রজারা বিতাড়িত হয়ে দেশ ছেড়ে বিদেশ চলে যেতে হচ্ছে। তার মানে হলো একটা অপরাধকে ঢাকতে হলে ওই অপরাধ চেয়ে বড় অপরাধ করলে তাইলে ওই লোকের নাম মানুষ মুখে আনে না। জি। আজকে আজকে এই অবস্থা সৃষ্টি হয়েছে যে আগের রাজাই ভালো ছিল। তো আগের রাজা আইনে দিমুনি আপনাদের, অসুবিধা নাই। আপনি যে কথা বললেন রাষ্ট্র, কালকে একটা জিনিস দেখেন, মাহফুজ আলম আমাদের প্রধান উপদেষ্টার সহকারী, উনি বললো যে সংবিধান সংশোধন করার জন্য সংসদের প্রয়োজন হবে না, আমরাই এটা পাশ করে দিয়ে যাব। আরে ভাই, আমি তো কোনো কিছুই বুঝলাম না। আপনারা মির্জা আব্বাস সাহেবের কথা বললেন এতক্ষণ, আমি যে কথাটা বলি এটা শুনুন। সে বলতেছে যে সংবিধান যে মানে নতুন করে লেখা হবে বা সংশোধন করা হবে, এটার জন্য সংসদের প্রয়োজন হবে না, আমরা নিজেরাই এটা পাশ করে দিয়ে যাব। কোন রাজনৈতিক দলের সাথে সংলাপ করার প্রয়োজন নেই। যদি রাজনৈতিক দলরা মনে করে তাইলে তারা তাদের প্রতিনিধির মাধ্যমে আমাদের কাছে প্রস্তাব বা প্রপোজাল পাঠাইতে পারে। এ মগের মূল্য নেই, কি বলে? আমরা কিছুদিন আগে দেখলাম এই যে রবি ভাই, তারা তো বলছে এই কারণে যে তারাই সরকারের শেখ হাসিনাকে বিদায়ের ঘন্টাতে কিন্তু তারাই বাজিয়েছে, এবং তারাই জনগণের এই অভ্যুত্থানের সরকার, বিপ্লবের সরকার। ফলে বিপ্লবী সরকার যা চায় জনগণের অভিপ্রায় বাস্তবায়নের জন্য, সেটা তো সে তাই করতে পারে। না না না, পারে নাই, পারে নাই, লেলিন পারে নাই, মাও সেতুং পারে নাই।
তার চেয়ে বড় নেতা ও বিপ্লবী ওনারা না। ব্রোসেফ টিটু পারে নাই, কিউবার ফিদেল ক্যাস্ট্রো পারে নাই, মেনিলার ফার্নান্দেজ মার্কোস পারে নাই। তাদেরকে সংসদে যেতে হয়েছে, নির্বাচন দিতে হয়েছে, যা করেছে অন্তর্বর্তী সময় সেটা ওইখানে পাশ করতে হয়েছে। বলেন কি আপনি? ইতিহাস পড়তে হবে তো। না, তারা বলছে যে তারা তারা জনগণের না, অভিপ্রায় নির্বাচিত বাস্তবায়ন না তো। করবে। শুনেন, নির্বাচিত ছাড়া শেখ হাসিনা এই সংবিধানে কি বলছে যে আমি এতগুলি ছুটি ঘোষণা করে গেলাম, যদি এটা কোনো কেউ বাদ করে তাহলে তার সর্বনিম্ন হলো যাবজ্জীবন সাজা হইব, আর সর্বোচ্চ হলো মৃত্যুদণ্ড হইব যদি কেউ এটা বাদ করে। বাদ তো করে দিছে, কেউ ফাঁসি হয়েছে, যাবজ্জীবন হয়েছে। আপনি সংবিধানে লিখে দিলি যে সংবিধান থেমে যাবে, এ কথা ঠিক না তো। সংবিধান হলো চলমান প্রক্রিয়া, সময়ের সাথে তাল মিলিয়ে সংবিধান এগিয়ে যাবে, নাহলে তো জাতি বিনির্মাণ হবে না, জাতির ভাগ্যের পরিবর্তন হবে না। রবি ভাই আসবো, কিন্তু বিএনপি তো আমরা যখন দেখেছি যে সরকার পতনের পর, মানে আওয়ামী লীগ সরকার পতনের পর, শেখ হাসিনার পতনের পরে বিএনপি কিন্তু এই যে ডক্টর ইউনূসকে সহায়তা করেছে এবং ছাত্রদেরকে আশ্বাস দিয়েছে যে তারা সংস্কারের উদ্যোগ গ্রহণ করলে বিএনপি সমর্থন জানাবে এবং এই সরকারের প্রতি পূর্ণ আস্থা আছে। আমরা কিন্তু এই ধরনের সহযোগিতার মনোভাব ব্যক্ত করতে দেখেছি বিএনপিকে, কিন্তু আজকে বা বেশ কিছুদিন থেকে আমরা দেখছি যে বিএনপির সাথে কি বর্তমান সরকারের এক ধরনের রাজনৈতিক বিরোধের জায়গা তৈরি হচ্ছে কিনা, এই প্রশ্নের জবাবটি আপনার কাছে চাইবো, তারপর আসবো বুলবুল আহমেদের কাছে। জি, ধন্যবাদ। খান ভাই শুনেন, আমরা রাজনীতি করি, আপনি আমাকে সমালোচনা কাকে করা যায়? বন্ধুকে করা যায়, শত্রুকে সমালোচনা করা যায় না, বন্ধুকে সমালোচনা করা যায়। রবীন্দ্রনাথের একটা বিখ্যাত উক্তি আছে, যে সোহাগ করে সেই প্রহার করে। এখন কথা হলো, এই সরকারকে আমরা একটা আশীর্বাদমূলক সরকারই মনে করি। আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এবং মহাসচিব সবসময় বলে আসছে যে আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। সরকার যদি ভুল করে, সেই ভুলটা যদি আপনি বলতে না পারেন, তাহলে তো সেই ভুলের চক্করেই থাকবে। আমাদের ছেলেরা তো রক্ত দিয়েছে এই ভুল থেকে বেরিয়ে আসার জন্য। সেহেতু আমরা তো সমালোচনা করার অর্থ এই নয় যে আমরা সরকারকে বিরোধিতা করছি। সরকার নিজেই তো ব্লান্ডার করছে, সরকার নিজেই ব্লান্ডার করছে। সরকার নিজে ডেকে এনে স্পিকারকে পদত্যাগ করাই দিবে। স্পিকারকে পদত্যাগ করে দিলে যদি সে অপরাধী হয়, তাকে কারাগারে দিয়ে দিবেন। তাকে তো কারাগারেও পাঠান নাই, তার নামে কোনো মামলাও নাই, সে দিব্যি স্পিকার হাউসে বসবাস করতেছে। তো কেন তাকে পদত্যাগ করালে? এখন আবার এসআর প্রজ্ঞাপন জারি করলেন যে অমুককে স্পিকার তৈরি করলাম। এগুলি সংবিধানে না, কোনোভাবেই কভার করে না, সংস্কারেও কভার করে না। এটা বুঝতে কোন ওনাকে। জি, ধন্যবাদ রবি ভাই, আপনার কাছে আসবো, আপনারা দুজনই কথা বলবেন। আমরা এখন আসছি দর্শক বুলবুল আহমেদ আপনার কাছে, যে প্রশ্নটি রবি ভাই উত্থাপন করেছেন, যে এই আলোচনাটা এখন এসছে যে যারা সংস্কারের কথা বলেছে তারাই এখন কিন্তু এই প্রশ্নটি তুলছে যে এই সংস্কার করার দায়িত্ব অনির্বাচিত সরকারের নয়। আমরা কালকেও দেখেছি একটি আইনজীবীদের একটি সমাবেশে কয়েক বুদ্ধিজীবীরা এবং স্বাধীন মালিক অনেকেই এই কথাটি বলেছেন। তো এই যে মানে সংবিধান পরিবর্তন করা বা সংবিধান সংশোধন করা এবং তার এখতিয়ারি সরকার রাখে না, অনির্বাচিত সরকার। কিন্তু আমরা দেখছি যে মাহফুজ আলম তিনি একটা কথা বলছেন, আমরা এই সরকারের মনোভাব দেখছি যে তারা অনেক কিছু পাল্টাতে চান। আপনি কিভাবে দেখছেন এই বিতর্কটাকে? আপনার একটু মিউট করা আছে বোধহয়, সাউন্ডটি একটু আনমিউট করতে হবে বুলবুল আহমেদ। ধন্যবাদ জনাব আশরাফুল আজম খান। একই সাথে আমি যারা এই অনুষ্ঠান শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে শুভেচ্ছা জানাচ্ছি আমার সহ-আলোচক রবি ভাইকে। আর আপনার প্রশ্নের সূত্র ধরে এবং রবি ভাইয়ের কথার সূত্র ধরে আমি শুধু একটু ওনাকে বলবো, উনি ওনার দলের যে ইতিহাস সেটা একটু ভালো করে বিশ্লেষণ করুন, তাহলেই এই প্রশ্নের জবাব সেখানে পেয়ে যাবেন। আমি ওনাকে একটু স্মরণ করিয়ে দিতে চাই, বিএনপি গঠনের আগে কিন্তু জিয়াউর রহমান নামের একজন মানুষ এদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। তিনি যে সময় এদেশের ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন বা মূল নিয়ন্ত্রণ নিয়েছেন, তখন কিন্তু দেশটি অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, আইন শৃঙ্খলা দিক থেকে খুব বিশৃঙ্খল একটা পরিস্থিতি ছিল। আপনি স্বীকার করুন বা না করুন, বিপরীত স্রোত বলে একটি কথা আছে। তখন রাষ্ট্রের যে স্রোতধারা ছিল, জিয়া রহমান সেই স্রোতধারাকে সম্পূর্ণ বিপরীত দিকে নিয়ে গেছেন। এই ঐতিহাসিক সত্যকে যদি আমরা অস্বীকার করি,
তাহলে আমাদের ভবিষ্যৎ সংস্কার বলেন, রাষ্ট্রের কল্যাণ বলেন, সেটা কোনোদিনই সম্ভব নয়। এবং জিয়া রহমানের ওই কর্মকাণ্ডের মধ্যেই রয়েছে আমাদের ভবিষ্যৎ সংকট মোকাবেলার সূত্র। বিএনপি যদি সেই বিষয়টি খেয়াল না করে, তারাও বলে রাজনীতিবিদরা এই সমস্ত সংস্কার করবে, তাহলে আমার কেন জানি খুব অবাক লাগে। কারণ জিয়া রহমান রাজনীতি কখন করেছেন? যখন জিয়া রহমান রাজনীতি শুরু করেছেন, রাজনৈতিক দল করেছেন, তারপর কিন্তু তিনি এমন কোন সংস্কার করতে পারেননি যেটা খুব কল্যাণকর হয়েছে দেশের জন্য। বরং সেই পর্যায়ে কিন্তু তিনি একটা স্থবিরতায় চলে গিয়েছিলেন। তার আগে তিনি যখন ক্ষমতায় এসেছেন, তিনি কাদেরকে নিয়েছেন? বি চৌধুরী, তিনি কি রাজনীতিবিদ ছিলেন? নাজমুল হুদা, তিনি কি রাজনীতিবিদ ছিলেন? আপনি খেয়াল করুন ইতিহাসে যারা যারা রাজনীতির বাইরে বিভিন্ন সেক্টরে গুণী ব্যক্তি ছিলেন, মেধাবী ছিলেন, সৃজনশীল ছিলেন, যারা এই রাষ্ট্রের ক্রাইসিস মোকাবেলার জন্য নতুন নতুন পলিসি দেওয়ার যোগ্যতা রাখতেন, তাদেরকে তিনি একত্র করেছেন, তাদের কাছ থেকে পরামর্শ নিয়েছেন। সেই পরামর্শ দিয়ে কিন্তু রাষ্ট্রকে তিনি বিপরীত দিকে নিয়ে গিয়েছেন। একটা বিশৃঙ্খল দেশকে তিনি সুশৃঙ্খলার দিকে নিয়ে গেছেন, এবং সেই জনপ্রিয়তার উপর ভর করে 91 সালে বিএনপি ক্ষমতায় এসেছে। রাজনৈতিক দল ছিল বলেই কিন্তু খালেদা জিয়ার মতো কারিজমেটিক দেশের গুণগত তেমন কোনো পরিবর্তন করতে পারেনি, শুধু হালটা ধরে রেখেছিলেন। এবং তারপর থেকে সেই 76-77-এর যে একটা গুণগত পরিবর্তন এসেছিল রাষ্ট্রের, সেই পরিবর্তন কিন্তু পরবর্তীতে কোনো সরকারই পারেনি। এই সংস্কার তো প্রতিনিয়ত হচ্ছে। এই সংস্কার দিয়ে কিন্তু অনেক রকম ঝঞ্ঝার মধ্যে থাকা একটি জাতিকে সঠিক পথে নিয়ে যাওয়া যায় না। জিয়া রহমান যেটা পেরেছিলেন, যদি সেই রকম কোনো কারিশমাটিক নেতা বা নেতৃত্ব এখন না আসেন, এই দেশকে এই সংকট থেকে কোনোভাবেই উত্তরণ ঘটানো সম্ভব নয়। এবং জিয়া রহমান জানতেন যে তার একক মেধা দিয়ে, একক বুদ্ধিমত্তা দিয়ে, একক কৌশল দিয়ে এই জাতিকে এই ক্রান্তিকাল থেকে বের করে নিয়ে যাওয়া যাবে না। আর সেই সংবিধানের উপর ভর করে কিন্তু এই জাতিকে মেরামত করতে যাননি। তিনি যা করেছিলেন সবকিছু ছিল নতুন। এই নতুন ডাইমেনশন যদি যেতে না পারি আমরা, তাহলে এই সংকট থেকে কিন্তু বেরিয়ে আসা কোনোভাবেই সম্ভব না। আমরা আজকে যার কথা, মাহফুজের যে কথাকে আমরা উপস্থাপন যেভাবে করছি, তার ভিতরে হয়তো অন্য কোনো বিষয় আছে, সেটা আমরা ভবিষ্যতেই দেখব। এই জন্য আমরা এমন একটি সরকার দরকার, যে সরকারের কোনো রাজনৈতিক কানেকশন থাকবে না, কিন্তু সে সমস্ত মতগুলো থেকে এমন নির্যাস দিবে, যে নির্যাস নিয়ে এই সংকট কাটিয়ে দেশকে একটি সঠিক পথে নিয়ে যেতে পারবে। আমরা 71 থেকে এ পর্যন্ত যে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড বিশ্লেষণ করি, কোন রাজনৈতিক দল জনকল্যাণে কোনো কাজ করেছে বাস্তবে? একটা রাজনৈতিক দলের কাজ কি? কল্যাণ তো, মানুষের কল্যাণ তো, সমাজের কল্যাণ তো। তাদের ঘোষণায় যাই থাকুক, একটা বাস্তব পদক্ষেপ দেখান যে তারা কোন ক্ষেত্রে কি কল্যাণটি করেছে। সেখানে যদি যিনি প্রধান ছিলেন রাষ্ট্রে, তিনি যদি সাহস করে বুদ্ধিমত্তার সাথে কোনো উদ্যোগ নিয়েছেন, সেটা হয়তো জনকল্যাণে কাজ করেছে। কিন্তু রাজনৈতিক দলের পরামর্শে আপনারা খেয়াল করুন যে আজকে যদি এই যে চাঁদাবাজির কথা বললেন রবি ভাই কিছুক্ষণ আগে, যে একদল যাবে, আরেক দল সেই চাঁদাবাজির জায়গায় সংস্থাপিত হবে। দ্রব্যমূল্যের কথা যদি বলেন, আজ পর্যন্ত কি তার কোনো ব্যতিক্রম দেখেছেন? দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কোনো কৌশল এসেছে? এটা কোত্থেকে আসবে? এটা আসবে অরাজনৈতিক কোনো মেধাবী ব্যক্তির কাছ থেকে। এমন একটা পলিসি আসবে, এবং সেটা যদি সরকার অ্যাপ্লাই করে, নুরুল আহমেদ, তাহলে না সেটা সেটি আমি সেটি আপনাকে বলছি যে খেলা তো খেলবেন মাঠে খেলোয়াড়রাই, তাই না? আমরা যদি দর্শকদের ধাক্কিয়ে খেলার মাঠে খেলতে দিই, তো সেই খেলা কি উপভোগ্য হবে, নাকি ফাউল হবে বেশি? রাজনীতি একটু বলতে দিন আমাকে। আপনার কথার প্রেক্ষিতে আমি একটু অংশ নিচ্ছি, মানে আলোচনার প্রয়োজনে, আমি কেন আমার মতামত বলছি না। তো এই একটি প্রশ্ন থাকলো, আপনি যে মেধাবীদের বলছেন যে মেধাবীদের সমন্বয় ঘটিয়ে সংকট সমাধান সংস্কার করতে হবে, তাহলে মেধাবীরা তো ক্ষমতায় এসছে, কিন্তু এই মেধাবীরা কেন এখন পর্যন্ত আইন শৃঙ্খলাকে স্বস্তির মধ্যে জনগণকে নিতে পারছেন না, আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছেন না? কেন এখনো ইকোনমিতে মানে উন্নয়ন করা যাচ্ছে না, আমাদের বাজারকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? মব জাস্টিস, মব বিটিং, এই যে উশৃঙ্খল জনতার যে জনতাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, তাহলে মেধাবীরা তো এটি করতে পারতেন। তো সেটিও আমরা তো মেধাবীদের কাছ থেকে প্রত্যাশা করি, এবং সে কারণেই তো ডক্টর ইউনূসকে আমরা সরকার প্রধান করেছি, এবং বিএনপি সেই সময়টুকু বা অপরাপর দলগুলি সরকারকে দিচ্ছে। কিন্তু তার ব্যর্থতাগুলোকে আমরা আলোচনায় আনবো না, বা এটা আমরা অ্যাকাউন্টে নেব না? আমরা ব্যর্থতার বিষয়গুলো অবশ্যই আলোচনা করব। যদি ব্যর্থতার বিষয়গুলো আলোচনা না করি, তাহলে তারা তাদের সঠিক পথরেখা খুঁজে পাবেন না। আর আপনি যাদেরকে যেভাবে মেধাবী বলছেন, এখানে কিন্তু একটা ব্যঙ্গ মিশ্রিত আছে। আসলে তারা কিন্তু মেধাবী, এই দাবি তারা করেনি। আমিও তাদের কথা বলিনি। আমি বললাম জিয়া রহমান তো রাষ্ট্র ক্ষমতায় ছিলেন,
তিনি মেধাবী না হতে পারেন, তিনি বিভিন্ন সেক্টর থেকে যে রত্নগুলো খুঁজে বের করেছিলেন, তাদের মধ্য থেকে যে কৌশলগুলি নিয়েছিলেন, আমি সে কথা বলছি। এই সরকারে যারা আছে তাদেরকে আমি মেধাবী আপনি বলছি না। সে কথা বলছেন যে এখনকার অবস্থাটাকে সিমিলার করার জন্য, আসলে আপনি সাদৃশ্য বোঝানোর জন্য যে এখনকার যে সরকার প্রধান আছেন বা তিনি যেভাবে করছেন, জিয়া রহমান ঠিক সেইভাবে করেছেন, অতএব বিএনপি কে এই সরকার উপলব্ধি করা উচিত এবং এই সরকারকে সমর্থন করা উচিত। আপনি তো এটাই না বলতে না যাচ্ছেন। না না, আমি এটা বলছি না, আমি বলছি তাহলে আপনার ওই প্রসঙ্গে না অবতারণার না কারণ কি? না না, জি আমার বলুন। কারণ হচ্ছে যে এই সরকারকে সেই কৌশলটাই নিতে হবে যে দ্রব্যমূল্য এতদিন যে পদ্ধতিতে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়েছে তাতে নিয়ন্ত্রণ হয়নি, এখন যদি জি, সেই একই কৌশল অবলম্বন আপনি করা কি হয় এমন তাহলে কি এটা সৃজনশীল কোনোদিনই নিয়ন্ত্রণ পদ্ধতি করা দেখছেন যে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণের এমন কোন সৃজনশীল উদ্যোগ এই সরকার গ্রহণ করেছে যেটি আগে কোনো সরকার গ্রহণ করেনি, বা এটি কার্যকর হচ্ছে সংকটগুলো সমাধানে, আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে আরো কিন্তু মানে একদম আমরা ফলাফল পাচ্ছি, এরকম কি দেখছেন আপনি? না, আমি এরকম দেখছি না বলে এই কথাটা বলছি। যদি এভাবে চলতে থাকে তাহলে এই জি, প্রবলেম নিয়ন্ত্রণ করা আমাদের যাবে না, এই কিন্তু সংকট নিয়ন্ত্রণ করা যাবে না। রবি ভাই কিন্তু সে কথাই বলছিলেন। তাহলে আপনি পার্থক্যটি কোথায়? বুলবুল আহমেদ, ধন্যবাদ আপনাকে। আমি হয়তো একটু বেশি বলে ফেললাম আপনার কথার প্রেক্ষিতে। একটু বিরতিতে আমরা যাব ছোট্ট করে, এরপর আসবো মনিরুল ইসলাম রবি ভাই আপনার কাছে। বুলবুল আহমেদের কথার প্রেক্ষিতে নিশ্চয়ই আপনার কথা আছে, বলবেন। আরো কিছু প্রশ্ন আছে। দর্শক, মিলেনিয়াম টেলিভিশন বলার কথা বলবেন, সাথেই থাকুন। যাচ্ছি বিরতিতে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। দর্শক, আপনারা দেখছেন বলার কথা বলবো অনুষ্ঠানটি মিলেনিয়াম টেলিভিশন ও মিলেনিয়াম টেলিভিশন ইউএসএ থেকে একযোগে প্রচারিত হচ্ছে। দেশের রাজনৈতিক পরিস্থিতি কোন পথে নিয়ে আমরা কথা বলছিলাম। বিরতির পর বড় স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। মনিরুল ইসলাম রবি, আপনার কাছে আসতে চাই। যেটি হচ্ছে বুলবুল আহমেদ যেটি বললেন তার সাথে একটু যোগ করতে চাই যে আজকে 3 মাস পূর্ণ হলে সরকারের মানে হয়তো পূর্ণ আরো কয়েকদিন লাগবে, কিন্তু অনেকে বলছেন যে হানিমুন পিরিয়ড পর্যন্ত আমরা দেখতে চাই যে সরকার কি করছে, কিভাবে করছে, তার সফলতা ব্যর্থতা কতটুকু। তো হানিমুন পিরিয়ড তো শেষ হয়ে যাচ্ছে সরকারের। তো আপনি সরকারের সাফল্যের কয়েকটি উদাহরণ বা নজির আপনি একটু বলতে পারেন কিনা, এবং আসলে সেই দিক থেকে ব্যর্থতার জায়গাগুলো কি আমরা যদি সুনিশ্চিতভাবে চিহ্নিত করতে পারি তাহলে সেগুলো সমাধানের হয়তো উদ্যোগ সরকার গ্রহণ করতে পারে। আপনি রাজনৈতিক কর্মী বা নেতার দৃষ্টিকোণ থেকে একটু বলবেন। ধন্যবাদ খান ভাই। প্রথম আমি বলি দ্রব্যমূল্য, যেটার জন্য আমরা সকলে সেদিন রিক্সাওয়ালা, মোট বায়, খেতে খামারে কাজ করে শ্রমিক জনতা, ছাত্র রাস্তায় এসেছিল। দুইটা কারণ ছিল এখানে। একটা হলো তারা তাদের অধিকার ভোট দিতে পারে না, আর একটা হলো দ্রব্যমূল্যের কষাঘাতে তারা অস্থির হয়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছে। তো দ্রব্যমূল্য যে আপনি নিয়ন্ত্রণে নিয়ে নিবেন সেটা একটা কৌশল আছে। কৌশলটা কিন্তু অ্যাপ্লাই করেছে সরকার, কিন্তু এটা বাস্তবায়ন করতে পারে। যেমন মনে করেন, আমি একটা উদাহরণ দিই সরকারের, খালি সমালোচনা করলেই তো হবে না। সরকার বলছে আমাদের যে চাউল আমদানি করি আমরা, চাউল আমদানির উপরে একটা ডিউটি ছিল একসময়, পুরোপুরি রাজস্ব এই ডিউটিটা প্রত্যাহার করে নিয়ে গেছে, এবং সেখানে আপনার ব্যাড ট্যাক্স সহ। রবি ভাই, আমি একটু যোগ করি আপনাকে। এই সরকার যতগুলো পদক্ষেপ নিয়েছে, আমি বলি, আমি একজন সাংবাদিক হিসেবে, এই সরকারের যতগুলো পদক্ষেপ নিয়েছে, আপনি ট্যাক্স কমিয়ে দেওয়া, আমদানির শুল্ক কমানো, আপনার ওএমএস এর পণ্য বিক্রি করা, নানা রকম কার্ড দেয়া, ফ্যামিলি কার্ড দেয়া, এরকম অনেক উদ্যোগ বিগত আওয়ামী লীগ সরকারকে আমলে দেখেছি। কিন্তু আপনারাই আলোচনা করেছিলেন, আমরা আলোচনা করেছিলাম যে আওয়ামী লীগ সরকার দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ করতে পারেনি। তখনকার প্রেক্ষাপটে দ্রব্যমূল্যের দাম তখন বেশি ছিল, এখন হয়তো আরো বেশি। আমি বলছি, তখন বলা হয়েছিল যে সিন্ডিকেট, প্রত্যেকটার একটা একটা করে সিন্ডিকেট আছে, ডিমের সিন্ডিকেট আছে, তেলের সিন্ডিকেট আছে,
পেঁয়াজের সিন্ডিকেট আছে, চালের সিন্ডিকেট আছে, ঠিক একই কথা কিন্তু আজকেও বলা হচ্ছে যে সিন্ডিকেট আছে, সিন্ডিকেট আছে। তাহলে এখন তো রাজনৈতিক সরকার ক্ষমতায় নাই, তাহলে সিন্ডিকেট কারা? তাদেরকে ধরা হচ্ছে না কেন? তাদেরকে একজনকেও গ্রেপ্তার করে আইনের মুখোমুখি বা জনগণের সামনে আনা হলো না কেন? তাহলে সিন্ডিকেটের যে কথাটা বলতাম সেটা কি রাজনৈতিক ভাবে আওয়ামী লীগকে কোণঠাসা করার জন্য কি বলা হতো? হ্যাঁ ভাই, আপনি তো বললেন, আমি সেই জিনিসটা আসতেছিলাম আস্তে আস্তে। বলুন। যে মনে করেন শুল্ক আমরা বন্ধ করে দিলাম, সবকিছু প্রত্যাহার করে নিয়ে গেলাম, সুফল আর কুফল এই জিনিসটা আমি বলতে চাইছিলাম খান ভাই। এটা কিন্তু সুফল। সরকার কিন্তু কোন সরকারি ট্রাফিক এই যে শুল্ক যেটাকে আমি বলি, এটা সরকার কোন সরকারি কোনোদিনই আমদানির রূপ থেকে তুলে নিতে পারে না। কারণ নিলে সরকার চলবে কিভাবে ভাই? সরকারের তো আদম জুট মিল নাই যে সেখান থেকে টাকা আসবে গভর্নমেন্ট চলবে, তাই না? এখন কথা হলো, এত বড় একটা সিদ্ধান্ত এই সরকার নিল, যখন নিল তখন দেখা গেল, আজকে আমি বাজারে গেছি, আমি চাল কেনার জন্য প্রতি বস্তাতে 300 টাকা করে চালের দাম বৃদ্ধি পেয়েছে, যেখানে শুল্ক মকুব করা হতো। তাহলে কি দাঁড়ালো? সরকার যে সিদ্ধান্তটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিল, কিন্তু সেটা আমরা বাজারে এফেক্ট হলো না বা বাস্তবায়ন হলো না। তাহলে কি হলো? সমালোচনা হতেই পারে এবং তাই হচ্ছে। এক, দুই, যে কথাটা আপনি অবতারণ করেছেন সেটা আমি উত্তরটা দিই। বাংলাদেশে সোয়াবিন তেলের যিনি নাকি সিন্ডিকেটটা করে সেটা হলো বসুন্ধরা গ্রুপ, এর সাথে জড়িত হলো মেঘনা গ্রুপ, এস আলম গ্রুপ, আপনার তীর কোম্পানি, এসিআই কোম্পানি, এরাই তো তেল উৎপাদন করে। এটার মোটাল তেলটার সিন্ডিকেটটা মেনটেন করে হলো বসুন্ধরা গ্রুপ। এরা সবাই তেল উৎপাদন করে, সে যেভাবে নির্ধারণ করে দিবে এরা সেভাবে ডিউ দিবে এবং মাল ডেলিভারি দিবে মার্কেটে আসবে। সেটা তো আমরা জানি। হ্যাঁ শুনেন, আমি আসি, আপনি শুনেন। ডিমের সিন্ডিকেট করে হলো কাজী ফার্ম, এসিআই, প্রাণ গ্রুপ, তারা হলো ডিমের সিন্ডিকেট করে। জি, এই দুইটা আমি বললাম। এনাদার বলতে গেলে এখানে আমরা ওইভাবে বলতে পারবো না, লার্জেস্ট স্কেলে সময় লাগবে। আমি শুধু আমি শুধু এটা খান ভাই বলি। এখন আপনি মনে করেন বসুন্ধরা গ্রুপ 17 বছর আওয়ামী লীগের সাথে থেকে মেঘনা গ্রুপ, তারা লুটপাট করছে। সরকারের দৃষ্টিতে তারা ভালো না, জনগণের দৃষ্টিতেও তারা ভালো না। তাহলে আপনি এটার বিকল্প একটা বাহিনী তো তৈরি করবেন, যেটা বাহিনী বলি সহজ সরল ভাষায় মানুষ বোঝার জন্য। আপনি তার একটা গোত্র তৈরি করবেন, যে ঠিক আছে আব্দুল্লাহ আল মিন্টুরে বলেন যে এই যে চালের, ডাইলের, চিনির, পেঁয়াজের যে এটা হচ্ছে, তুমি এটা আমাদের পক্ষ থেকে দেখো। রবি ভাই, ওই বিকল্প করলে কি সমস্যার সমাধান হবে? আমরা তো দেখছি পথে পথে ঘাটে ঘাটে যে চাঁদা নেওয়া হতো, সেই চাঁদার বিকল্প দল, বিকল্প ব্যক্তিরা কিন্তু ঢুকে গেছে, তারা এখন ওই একই চাঁদা নিচ্ছে। ব্যবসায়ীদের যদি লাগাম টানা না যায়, যদি নীতির মধ্যে সংস্কার আনা না যায়, এটার মধ্যে যদি নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে কেবলমাত্র পাল্টিয়ে আপনি এসআলএম গ্রুপকে পাল্টে আরেক মানে চৌধুরী গ্রুপকে দিলেন, তাতে কি সমস্যার সমাধান হবে? হ্যাঁ, সমাধান হবে। আপনি আমার কথাটা শুনেন, সমাধান হবে। শুনেন, আপনার নওগাঁ থেকে একটা চালের গাড়ি কারণ বাজার আসবে বা মোহাম্মদপুর চালের আড়তে আসবে, বাদামতলী ঘাটে আসবে, যত চান্দাই তুলেন আপনি সর্বে সাইকুল লেভেলের নাকি 4 আনাও এক বস্তার উপরে পড়বো না, রেশিও করলে 4 আনাও পড়বে না। ওগুলি বাদ কথা, এগুলি বইলে আমরা মানুষকে ধোকা দিই। মূল কথাটা ওখানে না, মূল কথাটা হলো ওই যে আমি যে কথাটা বলতেছিলাম, যে আপনি বলেন, এখন আপনি যদি মাহফুজ আলমরে বলেন যে তুমি, আপনি বলেছিলেন আওয়ামী লীগ আমলে যে ছাত্রলীগ যুবলীগের চাঁদাবাজির কারণে ঢাকা শহরের পণ্যের মূল্য বেশি, কোন জায়গায়? না ওই জায়গায় কোন জায়গায় আপনি বলে, এখন কিন্তু ওই চাঁদা হয় না, কারণ না পুলিশ বাহিনী তো নাই। কোথায় আপনার পুলিশ পাবেন? পুলিশের শ্বশুর বাড়িতে যায় টাইকা 50 টাকা দিয়ে আপনি থানা পাবেন, থানাগুলোতে আপনি তো জননেতা, আপনি একটু আপনার কর্মীদের জিজ্ঞেস করবেন যে যারা এর মধ্যে মামলা করতে থানায় গিয়েছে বা নানা রকম আদালতে যাচ্ছে, তাদেরকে টাকা দিতে আগের মতো হচ্ছে কিনা। রবি ভাই, সামনের কোন একটা সেশনে আপনাকে আমি ফিডব্যাকটা নিব, আপনি কষ্ট করে একটু আমি এখানে ফিডব্যাক দিয়ে দেব। আমি আপনাকে আদালতগুলো, নিম্ন আদালতগুলো, আমি আপনাকে এখানে ফিডব্যাক দিয়ে দিব। আপনি শুনেন না, আমার কথাটা শেষ পর্যায়ে আসলে আপনি কানবে টোটাল জিসটা পেয়ে যাবেন।
এখন কথাটা হলো কি যে এখন একটা পুলিশ খুঁজে পাবেন না, ট্রাফিক খুঁজে পাবেন না 5 টাকা 10 টাকা দেওয়ার জন্য। আগে তো ট্রাফিক নিজে থাপাইয়া নিয়ে যেত, টোকেন দিয়ে টাকা নিয়ে যেত, এখন খুঁজেও পাবেন না। সেই দিক থেকে আপনি ছাত্ররা বলেন বা এই যুবকরা বলেন, এখন তাদের সেন্টিমেন্ট ওই জায়গা না। একটা বিপ্লব হলে সব একটা আই ওয়াশ হয়, কিছু কিছু যে নাই তা না, হচ্ছে। কিন্তু আমার কথাটা হলো যে সিন্ডিকেট, যে কথাটা বলছি, সিন্ডিকেট ভাঙতে হবে। সিন্ডিকেট ভাঙার জন্য যেই পরিষদ দিয়ে আপনি সরকার গঠন করছেন, এরা তো সব এনজিও, এরা তো এসি রুমে বসে থাকে। এদের গাড়ির বাহার দেখলে আপনার তো মাথা খারাপ হয়ে যাবে। আমার জীবন আমি এই গাড়ি বাংলাদেশে কেমন আইছে, ল্যান্ড রোভার, প্রাডো, এই সমস্ত গাড়ি, এরকম দামি গাড়ি কিভাবে এনজিওদের কাছে চলে আসে আমি জানি না। তো এরা হলো এতে অভ্যস্ত, এরা তো সাধারণ খেটে খাওয়া মানুষের সাথে সম্পৃক্ত মানুষ না, যার কারণে এখানে সমস্যা হচ্ছে। বাজার সিন্ডিকেট, সিন্ডিকেট আমরা বলি, সিন্ডিকেটের বিকল্প আরেকটা সিন্ডিকেট তৈরি করতে হবে। তাইলে দেখবেন ওই যে কথা বলে না যে চৈত মাসের চাকা ভাঙতে হলে মুকুল লাগে, মুকুল লাগে, বুঝছেন? এটা মুকুল লাগবে। এই সিস্টেম ব্রেক করতে হলে মুকুল লাগবে। যে চোর হেরছে আর একটা শিক্ষিত চোর আর একটু বড় চোর দিতে হইব, যে ভাই ওই শালা তো চুরি করে আমাকে শেষ করে লাইছে, ভাই তোর হাতে ভাই ধরে তুই ভাই চুরিটা ঠেকা, ভাই চুরে অভিজ্ঞতা আছে। আমার দাদা বলতো, আরে বেটা ঘরের জিনিস আমানত রাখবি ডাকাতের বাড়িতে, দেখবি তোর জিনিস অক্ষত পাবি সারা জীবন, তোর জিনিস হারাবে না। আমার কথা হলো যে আমি ডাকাতের কাছে দিতাম যে ডাকাত ভাই তুই আমার করে বাঁচা। আমরা তো সেখানে যাই নাই, কারণ এখানে অভিজ্ঞতা কম আছে। আপনার যে কথাটা আপনি বলছেন ওটার উত্তরটা আমি এখনই দিই, আরেকদিন দেওয়া লাগবে না। মামলা হচ্ছে আমার জেলায় 86টা মামলা হয়েছে, আমার থানায় 35টা মামলা হয়েছে, আমার পাশের থানায় 21টা মামলা হয়েছে, এভাবে 86টা মামলা হয়েছে। একটার মধ্যে নেমলি 190 জন আছে, 200 জন আছে, 80 জন আছে, হ্যাঁ 300 জন আছে, অজ্ঞাত আরো 1000-1500 আছে। সে অজ্ঞাত গুলি পরে আসি, যেগুলি নেমলি আছে। দেখেন ওই যে কয়লা বলে না যে কয়লা ধুলে ময়লা যায় না, আমরা ওদেরকে আবার আগের ওই জায়গায় ফিরে নিয়ে যাচ্ছি। কোন জায়গায় দেখেন, যে মামলার বাদী, না ছোট করে বলে দিই কারণ আমার তো অন্য জায়গায় দিতে হবে, ছোট করে বলি আপনাকে, যে ওই মামলার বাদীরে তারা কোর্টে প্রডিউস করতেছে, 300 টাকার একটা স্ট্যাম্প দিয়া একটা আর্জি লিখতেছে যে মনিরুল ইসলাম রবি আমার মামলার অত নম্বর আসামি, আমি তার নাম দিই নাই, আমি অশিক্ষিত মানুষ, আমার কাছে একটা কাগজ লিখে আনছিল, আমি সই করে দিছি, আমি তাকে আমার মামলার আসামি না, তাকে মামলা থেকে বাদ দিলে আমার কোনো আপত্তি নেই। এখন কোর্ট কি করতে দেখেন, চুরি কোন জায়গায় দেখেন, আদালতে আসলো উকিল, উকিল ম্যাজিস্ট্রেটের কাছে, ম্যাজিস্ট্রেট কি লেখে দেখেন, সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করা হলো এই বিষয়টি তদন্তপূর্বক বাদীর আর্জি বরাবরে এই নামটি মামলা থেকে বাদ দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হোক, লেখা নির্দেশ দেওয়া হইলো। উনি দিলে ওখানে নির্দেশ দিয়া পাঠায়া ওই আবার ওই ওসির কাছে যাইতে। এটা কিভাবে চাঁদাবাজি হইতেছে, সেই এসপি বলেন, ডিসি বলেন, খান ভাই আমি ছোট্ট করে বলি, তাদের এখন লেটেস্ট মডেলের গাড়ি তাদের ছেলে মেয়েরা ব্যবহার করে। দুর্নীতি তো চলছে রবি ভাই, দুর্নীতি কি একটু কমেছে? চলছে না, না 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 চলছে না ভাই। এখনকার দুর্নীতির না, এখনকার দুর্নীতির হলো সার্টিফিকেট লাগে না। যেমন পুলিশের ওসির রিভলভারের লাইসেন্স লাগে না, আমার হাতে চাকু থাকলে বললেন নাকি আমি অস্ত্র মামলার আসামি হয়ে যাবো, তার না লাইসেন্স নাই। কিন্তু পুলিশের ওসির আপনার এই লাইসেন্স ছাড়া পিস্তল লইয়া করলো তার নামে কিন্তু অস্ত্র মামলা হবে না। এখন রবি ভাই এই যে অবস্থাটা তৈরি হয়েছে এটার জন্য দায়ী কে? এটা বর্তমান সরকার নাকি আপনারাও দায়ী আছেন? আমরা দায়ী, আমরা হলাম প্রথম দায়ী, যে নাকি এটা মেকিং করতেছে, যে এটা তৈরি করে সে তো প্রথম। এই যে এতজন মানুষ প্রাণ দিল, আমাদের ছাত্ররা প্রাণ দিল, জনগণ প্রাণ দিল, সাধারণ মানুষ, তাহলে আমরা এই প্রাণের বিনিময়ে কি পেলাম? যদি একই চিত্র পাই তাহলে যেই লাউ সেই কদু পরিস্থিতির দিকে কদু না, আপনাকে আমি বলি 000 দেন হিমালয়ের মতো বিগ জিরো। জি, ডক্টর ইউনূসের 30 একটা থিওরি আমরা শুনছি, মানে আপনি সেভাবেই শোনাচ্ছে যে 000 বুলবুল আহমেদ হলো 00 বিগ জিরো আর আমারটা হলো 00 হিমালয় জিরো। জি ধন্যবাদ রবি ভাই, আসবো। বুলবুল আহমেদ, যেটি হচ্ছে যে
একটি কথা আপনি বলছিলেন যে রাজনৈতিক দল বাংলাদেশের এই সংস্কারগুলো করবে না বা অতীতে করেনি, এবং আমিও মনে করি যে তারা আসলে জনস্বার্থে যেখানে যেখানে তাদের স্বার্থ খর্ব হবে সেই জায়গাগুলো তারা সংস্কার করবে না। আবার কিন্তু এবার তো একটি বড় অভ্যুত্থান হলো, যে অভ্যুত্থানের চরিত্র অন্যরকম, অনেক রকম আত্মত্যাগ মানুষের হলো, জীবন দান হলো। তো এবার কিন্তু একটা পরিবর্তনের আশা আকাঙ্ক্ষার কথা আমরা সবাই বলছিলাম, কিন্তু যারা বাস্তবায়ন করবে, বর্তমান সরকারকে রবি ভাই বলছে এনজিও সরকার, তারা এই দুর্নীতি বন্ধ করতে পারছে না, সরকারের রাষ্ট্র সিস্টেমের দুর্নীতির সাথেই জড়িয়ে আছে। ফলে এই যে শস্যের ভিতরে ভূত, সেই শস্যে দিয়ে আসলে ভূত কি সারানো যাবে কিনা, ঠিক আগের মতোই কি পরিস্থিতির দিকে আমরা এগিয়ে যাচ্ছি কিনা? ধন্যবাদ। আসলে রাজনৈতিক দলগুলো সংস্কার করতে চাইছে না, এটা মনে হয় বাস্তবতা না, বা তারা পারবে কি পারবে না সেটা একটা বিষয়। কিন্তু সবচেয়ে বড় যে সমস্যা সেটি হচ্ছে তাদের সেই সামর্থ্যটা তৈরি হবে না এই কারণে যে আজকে দেশের সবচেয়ে বড় যে সংকট, তার প্রধান দুটো সংকট হচ্ছে, একটা হচ্ছে দুর্নীতি এবং হচ্ছে দ্রব্যমূল্য। যারা এই দ্রব্যমূল্য সিন্ডিকেটই বলেন বা ব্যবসার সাথে জড়িত, তারা কোনো না কোনো ভাবে কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, অথবা তাদের কোনো আত্মীয় সম্পৃক্ত। যখনই সরকার সেক্ষেত্রে, রাজনৈতিক সরকার সেক্ষেত্রে কোনো উদ্যোগ নিতে চাবে, তখনই কিন্তু সেই দলের ভেতর থেকে ক্রমান্বয়ে একটি বড় সিন্ডিকেট বেরিয়ে আসবে, সেখানে বাধা প্রদান করার জন্য নানাভাবে বুঝাবে, এবং সরকার এক পর্যায়ে কিন্তু দলের ঐক্য রক্ষার স্বার্থে কিছুটা নমনীয় ভূমিকা পালন করতে বাধ্য হবে। এখানে তাদের সক্ষমতার ঘাটতি। আপনি যে দ্রব্যমূল্যের কথা দেখলাম, কিন্তু এই সরকার তো দলীয় সরকার নয়, তো এই সরকারের পক্ষে সমস্যাটি কোথায়? আমি সেটাই বলছি, আমি সেই কথায় যাচ্ছি। আপনি আমাকে একটু স্পেস দিবেন যাতে আমি একটা কথা থেকে আরেকটা কথায় যেতে পারি, লিঙ্ক করতে পারি। আমি একটু বাস্তব অভিজ্ঞতা বলি। কিছুদিন আগে আমি কারওয়ান বাজার থেকে 40 টাকা কেজি শসা কিনে নিয়ে আসতাম। খেয়াল করুন, কারওয়ান বাজার থেকে 40 টাকা কেজি শসা কিনে আমি পরের দিন যখন বাংলা মোটরে ওই গলির ছোট্ট বাজারে গেলাম, সেখানে সেটা দাম হচ্ছে 80 টাকা। এখানে কিন্তু অ্যাসালম গ্রুপ নেই, এখানে বসুন্ধরা গ্রুপ নেই, এখানে সিটি গ্রুপ নেই। আমি সেই কারওয়ান বাজার থেকে এক ডজন ডিম কিনে নিয়ে আসলাম 145 টাকা দিয়ে। আবার সেই বাংলা মোটরের গলিতে গেলাম, সেখানে হচ্ছে এক দোকানে 165, 170। দূরত্ব কিন্তু 1 কিলোমিটারের বেশি নয়। এখানে কিন্তু কোনো গ্রুপ নেই। এটা হচ্ছে এই যে দীর্ঘদিনের একটা সংস্কৃতি, হয়তো তার শীর্ষে বসে আছেন কোনো গ্রুপের প্রধান, কিন্তু সেটা এমন ভাবে আমাদের সমাজে ছড়িয়ে গেছে, প্রতিটি স্তর এমন ভাবে ছড়িয়ে গেছে, এটা থেকে এই সরল পথে, এই সুবুধ পথে আপনি বের করতে আনতে পারবেন না। রবি ভাই যেটা বলেছিলেন, যেমন কুকুর তেমন মুগুর, এই কথাটা কিন্তু একটা গুরুত্ব বহন করে। যদি আমরা সব ক্ষেত্রে উদারতার পরিচয় দেই, আমরা যদি ক্ষেত্র নির্বিশেষে যেরকম রোগ সেরকম ওষুধ না দিই, তাহলে কিন্তু ফল আসবে না। যেভাবে এখন বাজার নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে, এই যে ট্যাক্স কমিয়ে দেয়, এটা তো আগেও হয়েছে, তাদের কোনো ফল হয়েছে? সেই শিক্ষা থেকে আমরা শিক্ষা নিচ্ছি। আমি তো এখানে বলতে পারছি না যে এমন অনেক কৌশলী অবলম্বন করা সম্ভব যেটা মাত্র 7 দিনের মধ্যে বাজার নিয়ন্ত্রণে আনা সম্ভব, কিন্তু সেক্ষেত্রে এই সরকার তো জনপ্রিয়তার দরকার নেই, তাদের কোনো গ্রুপকে সন্তুষ্ট করার দরকার নেই, তাদের সত্যের পক্ষে থাকতে হবে, সাধারণ মানুষকে সাথে থাকতে হবে। আপনি যে খেলোয়াড়ের কথা বলেছেন, এই কজন রাজনৈতিক নেতা কিন্তু আমার দলের খেলোয়াড় না, আমাদের এই দেশের জনগণ হচ্ছে খেলোয়াড়। এই রাজনৈতিক দলের কিছু নেতা হচ্ছে মানে খেলোয়াড় নামের মুখোশধারী কিছু শয়তান, কিছু দুর্বৃত্ত। এরা যখন জনগণের অধিকার, আপনাকে ধন্যবাদ। আসলে জনগণরা খেলোয়াড় বলে, কিন্তু আসলে জনগণরা খেলোয়াড় না, জনগণরা ফুটবল, এই লাথি মারে আরেক জায়গায় যায়, আরেক পোস্টে লাথি মারে আরেক পোস্টে আসে, তাদেরকে উল্লাস করে প্রাইজ পায়। এই তো আসলে জনগণ কৃত্রিম ভাবে এই পরিস্থিতি সৃষ্টি করে, কারণ জনগণ যাকে ভোট দিবে সেটাও তাদের নেতৃত্ব দিবে। সেই সিস্টেমটা আমরা ভেঙে দিয়েছেন। আপনার দলের উপর থেকে যাকে নমিনেশন দেবে তাকে ভোট দিতে হয়, এই সিস্টেমটা আপনারা ভেঙেছেন। সিস্টেম করে, এই সিস্টেম তো কোনো দরকার নেই, নতুন করে সিস্টেম করতে আমার এত বড় সংবিধানের দরকার নেই। সংবিধান দিয়ে কি হয়? সংবিধান দিয়ে কে সংবিধান লঙ্ঘন করেছে তাদেরকে শাস্তি দেওয়া হয়, আর সরকার যদি সংবিধান ভঙ্গ করে তাদের কিছু হয়, প্রশাসন যদি সংবিধান ভঙ্গ করে কিছু হয়। এই সংবিধান আমার দরকার, আমাদের সংবিধান দরকার হলো 10-12টা বাক্যের একটা সংবিধান দরকার। আমাদের ন্যায্যতা, ন্যায়, আইন দিয়ে আমরা সবসময় মোকাবেলা করব। এই সংবিধানটা হচ্ছে শুধু জনগণকে চাপিয়ে রাখার জন্য, তাদেরকে অধিকার বঞ্চিত করার জন্য একটা অস্ত্র। সমস্যাটা শুনেন, সমস্যাটা লাঠিটা না,
হ্যাঁ, আপনি সংবিধান তো একটা লাঠি, কিন্তু এটা প্রয়োগ যে করছে যে মানুষটি, মানে না সংবিধান না তো না, একটা মেশিন। সংবিধানে একটি প্রবলেম, মেনটি নো বড় প্রয়োগ বিষয়। কোনো সমস্যা না, আ প্রয়োগ আ কোনো সমস্যা না, প্রয়োগ নুরুল ভাই, এরকমই হবে, আপনি সেই অস্ত্রটাকে ছোট করে ফেলেন, আপনাকে ধন্যবাদ, যেটাকে অস্ত্র আপনাকে সে ব্যবহার ধন্যবাদ। করতে পারবে না। আমি যেটা বুঝি যে ধর্মগ্রন্থে, সকল ধর্মগ্রন্থে অনেক চমৎকার চমৎকার ভালো ভালো কথা বলা আছে, ঠিক আছে? তো ধর্মগ্রন্থ তো আছে, কিন্তু আমাদের সমাজে সেই ধার্মিক ব্যক্তি বা ধর্মের নীতি বাস্তবায়ন হচ্ছে না। সমস্যাটা ধর্মগ্রন্থের নয়। তো আজকে সংবিধান এটা নিয়েও আলোচনা হচ্ছে যে সংবিধানে, বাংলাদেশের সংবিধানের ৭২-এর সংবিধানে যা আছে সেটিও যদি বাস্তবায়ন করা যেত, তাহলে আমাদের এটা স্বর্গভূমি হয়ে যেত বাংলাদেশ। তো যাই হোক, আমরা একটু আমি একটু বলি, এই কথা শেষ করি। আমাদের দেশের সংবিধান হচ্ছে জনগণের অধিকার পূর্ণ করার একটা অস্ত্র। জনগণ বোঝে না, জনগণ বোঝে যে পেটের খাবারতে বোঝে, তার এক ধরনের স্বস্তি বোঝে, তার জীবনের এক ধরনের আরাম চায়, তার জীবনে একটা ভবিষ্যৎ দেখতে চায়, সন্তানের লেখাপড়া চায়, ওষুধপত্র চায়, জনগণ কিন্তু এটাই বোঝে। যে ধন্যবাদ, আমরা একটু ছোট্ট বিরতিতে যাবো, বিরতির পর আসতে চাই আলোচনায়। দর্শক থাকুন, আপনারা দেখছেন মিলেনিয়াম টেলিভিশন ইউএসএ বলা কথা বলবো অনুষ্ঠান। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ, মিলেনিয়াম মাল্টিমিডিয়া। দর্শক, বিরতির পর সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আজকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কোন পথে নিয়ে কথা বলছিলাম। আমাদের মাঝে দুজন গুণী আলোচক কথা বলছিলেন। আপনাদের মন্তব্য অনেকে করছেন, মন্তব্য করার জন্য আপনাদের ধন্যবাদ। রবি ভাই, আপনার কাছে আসতে চাই। আমরা আলোচনা প্রায় শেষের দিকে, বুলবুল আহমেদ আবারও একটু ছোট্ট করে আপনার কাছে আসবো। তবে রবি ভাই, যেটি হচ্ছে যে গতকাল একটি আলোচনা হয়েছে সংবিধান সংস্কার নিয়ে, সেখানে আইনজীবীদের সমাবেশে শাহদ্বীন মালিক, যাকে বর্তমান যে সরকার সংবিধান সংশোধন কমিটির প্রধান করেছিলেন, পরে আমরা কোন কারণে তাকে সেখান থেকে সরে যেতে দেখেছি, তিনি বলছেন যে বাংলাদেশের এই 53 বছরে অন্তত 14 বার রাষ্ট্র মানে সরকার ব্যবস্থা পাল্টানো হয়েছে। কখনো আমরা সংসদীয় ব্যবস্থা, কখনো তো রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা, কোনো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, কখনো নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা, কখনো সামরিক শাসনের ব্যবস্থা, এরকম নানা রকম পরিবর্তন করেছি। সংবিধান অনেকবার পরিবর্তন করা হয়েছে। তিনি বলছেন যে পৃথিবীর কোন সভ্য জাতি এটি করেছে কিনা জানি না, এখন সংবিধান পরিবর্তনের কথা বলা হচ্ছে, তিনি এটা ইন্ডোর্স করছেন না। তিনি একথাই বলছেন যে সংবিধানের ঘোষণাপত্রে যা আছে সেটি যদি সামাজিক কি বলে মৈত্রী, সামাজিক মর্যাদা, এই যে তিনটি যে শব্দবন্ধ আছে, বুলবুল আহমেদ যেটি বললেন যে একটি বাক্য, সেটিও যদি বাস্তবায়ন করা যেত, তাহলে তো অনেক কিছু আমরা পেতাম। আপনি কি মনে করেন? আমরা বর্তমান সরকারের ছাত্র সমাজকে দেখছি, তারা সংবিধান অনেক কিছু পাল্টিয়ে দিতে চায়। রবি ভাই, শুনতে পাচ্ছেন? জি, ধন্যবাদ। সংবিধানে তো আমাদের যে কথাটা বলা আছে, সেটা আমরা কি পালন করি? হ্যাঁ, আমরা করি না তো। সংবিধানে যেটা আপনি বললেন যে আমাদের এই শহীদদের যে প্রাণ উৎসর্গ করেছিল, তাদের প্রতি সম্মান, শ্রদ্ধা, আস্থা, বিশ্বাস, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, অর্থাৎ অর্থনৈতিক সামাজিক সুবিচারের সেই সকল আদর্শ ও সংবিধানের মূলনীতি হইল। এটাই দিয়ে মুখবন্ধ বলি আমরা যেটাকে, সংবিধানের এটা হলো মুখবন্ধ। সাম্য, মানবিক মর্যাদা, এই কথাগুলো কিন্তু আছে আমাদের ঘোষণাপত্রে। আছে এটার সাথে আছে। আমি সব পুরোটা পড়লাম না, কিছুটা বাদ দিয়ে। ঠিক আছে, বলুন। না, একটা অংশ আপনি বইলে ফেলাইছেন, এই জন্য আমি লেন্থি হবে, তো এই জন্য আমি পরের অংশটা বললাম। এখন কথাটা হলো, আপনাকে একটা কথা আমি বলি যে উপদেষ্টা বড় না সংস্কার কমিটির চেয়ারম্যান বড়? খান ভাই, উত্তরটা দেন। উপদেষ্টা নিঃসন্দেহে বড়। নিঃসন্দেহ বড়। তা আমার ছাত্র হলো উপদেষ্টা, আমি হলাম চেয়ারম্যান। আমার ছাত্রদের কি কইতে, স্যার কইতে, তার কাছে পরামর্শ নিতে। তো ওই জায়গায় শাহদ্বীন মালিক সাহেব যাবেন কেন? সিম্পলি কথা বলে দিলাম, ছোট্ট একটা কথা বলে দিলাম। না, আমি আর এটা নিয়ে পারতে চাইলাম, এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকে, মানে ফর ইউর কাইন্ড ইনফরমেশন। এখন কথাটা হলো, এই যে গত কয়েকদিন আগে আমাদের সংবিধানের অভিভাবককে, আমাদের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, আমাদের গার্ডিয়ান, সংবিধানের গার্ডিয়ান, উনি একটা রায় দিচ্ছেন। 96 আর্টিকেল নিয়ে একটা রায় হয়েছে, যুগান্তকারী রায়। জানেন যে এই রায়ের কারণে আমাদের সাবেক প্রধান বিচারপতিকে বেজ্জিতি করে দেশ থেকে বের করে দিয়েছে। ষোড়শ সংশোধনীতে যেটা 96
আর্টিকেলকে বাদ দিয়েছিল, যেটা নাকি বিচারপতি নিয়োগ। এখন এটা তো সর্বোচ্চ আদালত থেকে হয়েছে। এখন আপনি নতুন সংবিধান করবেন, এই 96 আর্টিকেলকে আপনি বাদ দিতে পারবেন? তাহলে এটা আবার নতুন হইল কেন? 102 102 হলো মানবাধিকার। এই 102 আপনি অন্য কোনো নাম দিলেন, 102 আছে, এটারে 109 নিলেন, কিন্তু মানবাধিকার তো প্রথম কথা, মানবাধিকার ছিল না বলেই তো ছাত্র না জনতা ভাই ওরা তো অনেক কিছু পরিবর্তনের কথা আসছে। বাংলাদেশের মূল ঘোষণাপত্র, এখানে যে স্বাধীনতার ঘোষক অথবা স্বাধীনতার স্থপতি যে ঘোষণাপত্রগুলো আছে সেগুলো তারা হয়তো বাদ দেবে, সংস্কার করতে চাইবে। আজকে মির্জা আব্বাস কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, যে তারা বলেছে যে এটাকে অনেকে বলছেন দ্বিতীয় স্বাধীনতা। তাহলে প্রথম স্বাধীনতাকে কি আপনারা বাদ দিতে চান? জিয়াউর রহমানকে বাদ দিতে চান? ব্যাখ্যা দাবি করেছেন। আমি আসতেছি, আমি ওই জায়গায় আসতেছি। সময় খুব বেশি নেই। 4টা হলো মূলনীতি আছে আমাদের, তাই না? তার মধ্যে ধর্মনিরপেক্ষতা একটা, সামাজিক ন্যায় বিচার, তাই না, গণতন্ত্র। এই 4টার মধ্যে হলো ধর্মনিরপেক্ষতাকে নিয়ে আমি কথা বলি। এখন আমাদের সংবিধানের 8ম সংশোধনীতে আছে রাষ্ট্রধর্ম ইসলাম হবে। আপনি কোনটা রাখবেন? এত রায়ট লাগবে দেশে। কোনটা বাদ দিলেন, কোনটা রাখবেন? রায়ট লাগবে তো। এটা রাজনীতিবিদদের বিচক্ষণতা আসলে বুঝলেই তারা রাষ্ট্রধর্ম বহাল রাখছে, ধর্মনিরপেক্ষতা বহাল রাখছে। সংবিধানের প্রথম কথাটা লেখা হইল কি, এই যে এখানে সংবিধান আছে, সংবিধান শুরু করছে বিসমিল্লাহির রহমান রহিম দিয়ে। আপনি কি বিসমিল্লাহির রহমান রহিম বাদ দিতে পারবেন? এত দেশে একটা গৃহযুদ্ধ লাগবে না। কিন্তু রবি ভাই, ধর্মনিরপেক্ষতা রাষ্ট্রধর্ম ইসলাম কি একসাথে যায় কিনা সেটাও তো যায় না। এই জন্যই তো রাজনীতিবিদরা যে রাষ্ট্র পরিচালনা করে, তাদের যে বিজ্ঞতা, তাদের যে অভিজ্ঞতা, সেটাকে আমাকে ক্যাচ করতে হবে। তো তারা দেখছে যদি আমি এখন ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে দিই, তাহলে একটা গ্রুপ রাস্তায় নামবে, অশান্তি সৃষ্টি হবে। আবার ইসলাম রাষ্ট্রধর্ম, এটা যদি আমরা বাদ দিই, আরেকটা গ্রুপ রাস্তায় নামবে, অশান্তি হবে। তাইলে বাবা কি করতে হইব? দুই পক্ষকে আমাদের সন্তুষ্ট রাখতে হবে। আমার মনে হয় না একটু ভুল ইন্টারপ্রিটেশন হচ্ছে কিনা। আমি যতটা জানি যে 8ম সংশোধনীর মধ্য দিয়ে রাষ্ট্রধর্ম ইসলাম, এটা এরশাদের সময় এরশাদ এটা ইনক্লুড করেছিলেন সংবিধানের মাঝে। তখন কিন্তু আমার জানা মতে এরশাদের সময় ইসলামকে রাষ্ট্রধর্ম করা হোক এরকম কোন আন্দোলন কিন্তু জনগণ করে নাই, কিন্তু উনি তার রাজনৈতিক স্বার্থে তার কর্তৃত্ব স্থাপন করার প্রয়োজনেই তিনি এটা করেছেন। করছে কিন্তু এখন তো একটা গ্রুপ বেনিফিশিয়ারি, এখন বেনিফিশিয়ারি বা এটাকে কঠিন, এখন কঠিন হয়ে যায় না, কঠিন হয়ে যায় না। আজকে আপনি যে ঢাকা সরোয়ার্দী উদ্যানের অবস্থা, ঢাকা সরোয়ার্দী উদ্যানের অবস্থা দেখেন না, ঢাকা সরোয়ার্দী উদ্যানের অবস্থা আজকের দিনের কথা আমি বলছি কান ভাই। এই ছবিটা স্ন্যাপটা আপনি দেখেন, এইটা বাদ দেওয়ার লগে লগে এই জিনিসটা যেটা সরোয়ার্দী উদ্যানে বসে আছে, ওরা সবাই রাস্তায় চলে আসবে। তো কে ঠেকাবে বলুন? ঠেকাইতে পারবেন? আচ্ছা শুনেন, এখন যেটা মির্জা আব্বাস সাহেব বলছেন, দ্বিতীয় স্বাধীনতা আপনি বলছেন, একটা স্বাধীনতার তো ঘোষণাপত্র থাকে। আপনার কি ঘোষণাপত্র আছে? স্বাধীনতার তো একটা মানচিত্র থাকে, আপনার আছে। স্বাধীনতার তো একটা পতাকা থাকে, আপনার আছে। ওই 71 সালের যে পতাকা, সেটা আপনারা লাগাই এখন রাস্তায় রাস্তায় দিতেছে। আপনারা যদি কোন জেনের দ্বিতীয় স্বাধীনতা, হ্যাঁ এটার বিপ্লব হয়েছে, একটা জগদ্দল পাথরের মতো বসে থাকা একটা স্বৈর শাসককে উৎখাত করে ছাত্র জনরা রক্ত দিয়ে আমরা আরেকটি গণতান্ত্রিক ধারায় ফিরে আসার জন্য চেষ্টা করতেছি অন্তর্বর্তী সরকারের মাধ্যমে। এটা হলো মূল কথা। এখানে দ্বিতীয় স্বাধীনতা কি? দ্বিতীয় স্বাধীনতা বলে কোনো কথা আছে? দ্বিতীয় স্বাধীন হলে কি হয়েছে? ঢাকা রংপুর পদ্মা রবিবার আর যমুনা রবিবার স্বাধীন হয়ে গেছে, মেঘনা শীতলক্ষা রবিবার স্বাধীন হয়ে গেছে, ওইটা একটা রাষ্ট্র। আবার ওইটা একটা রাষ্ট্র, এইটা একটা রাষ্ট্র। তাহলে মানচিত্র থাকতে হবে না? ঘোষণাপত্র থাকতে হবে না? এত সোজা না। মাহফুজ আলম কি জানি ওদের কি বলে এটারে, আমি তো এটার নামও ভুলে যাই, মনে থাকে না আমার। সমন্বয়ক না, সমন্বয়ক না, ওই যে ইউনুস সাহেব যে বলছে বিশেষ সহকারী, হ্যাঁ উপদেষ্টা। না ইউনুস সাহেব যে কইছে যে কি জানি, ওই যে ইয়েতে যায় না, ওই যে নিউ ইয়র্কে যায় যে বলছে মাস্টারমাইন্ড। শুনেন আপনার বলি, খান ভাই শেষ করতে হবে। হ্যাঁ, একটু শেষ দিকে 1963 সাল থেকে
বাংলাদেশ অভ্যুদয় হবে এমন একটা গ্রুপ কাজ করছিল। যদিও শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা সরাসরি দেন নাই, কিন্তু একটা গ্রুপ কাজ করছিল, সেটা নিউক্লিয়াস গ্রুপ। সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক, 62 সাল থেকে আসম আব্দুর রব, না আসম আব্দুর রব, আব্দুল কুদ্দুস মাখন, শাহজাহান সিরাজ, একটা বিশাল একটা গ্রুপ, মাস্টার মাইন্ড। তারা কাজ করছিল, তারা একটা ম্যাপ তৈরি করে ফেলেছিল, স্বাধীনতার পতাকা তৈরি করে ফেলেছে, স্বাধীনতার ঘোষণাপত্র তৈরি করে ফেলেছে। আমি আপনাকে বলছি ৬৬ থেকে স্টার্ট করছে, ৭০-এ নির্বাচন হয়েছে, ৭১-এ স্বাধীনতার যুদ্ধ, তার আগেই কিন্তু তারা এগুলি তৈরি করে কিন্তু রেখে দিয়েছে। আপনারা সময় পেলেন কই? গেলেন কোটা আন্দোলন করতে, সে এনতে কইল রাজাকার, সে রাজাকার থেকে উল্টে যায় আপনারা সরকার পতনে গেলেন। তো আপনাদের হাতে তো কিছুই নেই মাস্টার মাইন্ড। সকল মাস্টার মাইন্ডের মাস্টারের নাম হইল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। meticulously designed, it was meticulously designed. মাস্টারমাইন্ড যখন তিনি এই কথাও বলেছেন, বলে এটা তো আগে থেকে পরিকল্পনা ছিল কিনা, এই প্রশ্নটি তো করাই যায় রবি ভাই। করাই যায়, এই জন্যই বলছি যে 17 বছর, এই জন্যই খান ভাই বলছে 17 বছর এই দেশের সকল বিরোধী দল। রবি ভাই ধন্যবাদ আপনাকে। আসলে 17 বছর আপনার আন্দোলনে ছিলেন, কিন্তু সফল হয়নি ছাত্রদের আন্দোলনের মুখে। আমি আসি খান ভাই, এটি নিয়ে অন্য বিষয়ে সফলতা না কিছু কিছু বিষয় সফলতা শুনেন। 24 বছর সংগ্রাম করছে শেখ মুজিবুর রহমান, যে ফলটা এখানে পেয়েছে মাত্র 9 মাসে দেশ স্বাধীন হয়ে গেছে। তাই বলে কি শেখ মুজিবুর রহমানের 24 বছরের আন্দোলন সংগ্রামটা আপনি মুছে দিবেন ইতিহাস থেকে? না, আমি রাজনীতি করলে আমি চাকরি করি না তো। যে রবিবার অন্য সময় আলোচনা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যা অবদান তাকে স্বীকার করতে হবে। আপনারা তো কিছু স্বীকার করতে চান। আপনারা বলতেছেন সেকেন্ড ছোট করে এক লাইনে শেষ করবেন। কিসের সেকেন্ড রেভলিউশন শেষ করবেন? 30 লক্ষ শহীদের, আমরা কি এখন আশা রাখবো নাকি আশা ছেড়ে দেব? কি অবস্থা হবে? 30 লক্ষ শহীদকে কোথায় হবে নাকি হবে না? কি মনে করেন? মুক্তিযোদ্ধারা তারা নাকি যুদ্ধ করেছে, কি ধারে বাংলাদেশ চলবে, তাদেরকে কোথায় রাখবেন? কোন কাউন্টে রাখবেন? তারা তো আপনার যুদ্ধের সৈনিক না, তারা তাদেরকে বাঁচিয়ে দিবেন, ইতিহাস থেকে মুছে দিবেন। ধন্যবাদ। জি বলেন। জি বুলবুল আহমেদ, এক কথায় শেষ করুন। খোদা হাফেজ। একটু বাক্য বলুন। শোনা যাচ্ছে না, আনমিউট করুন। আনমিউট করা আছে, আমি তো খোদা হাফেজ বলে এক কথায় শেষ করে দিলাম। জি, আপনি আর কিছু বলতে চাচ্ছেন না? আর তো কিছু বলার নেই, কারণ বলতে গেলে তো একটা বাক্য বলতে হবে, সুতরাং এই এক কথায় কি বলবো। ধন্যবাদ। দুঃখিত, আমাদের সংবাদ আছে, ঠিক 8টায় সংবাদ পরিবেশন হবে, না হলে আমার ইচ্ছে ছিল, কিন্তু উপায় নেই। বুলবুল আহমেদ, আপনাকে অসম্পূর্ণ থেকে গেলেন, বা আপনার তো বলবার আসলে আমি সুযোগ করে দিতে পারলাম না বলে দুঃখ প্রকাশ করছি। রবি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য, এবং দর্শক যারা শুনেছেন দেখেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সকলে ভালো থাকুন, বলার কথা বলবার সাথে থাকুন। আগামী পর্বে আবারও দেখা হবে। শুভরাত্রি।